সর্বপ্রথম 1854 সালে প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুল গণিত ও যুক্তির মধ্যে যে সুস্পষ্ট সম্পর্ক রয়েছে তা আবিষ্কার করেন এবং একটি নতুন ধরনের বীজগণিত প্রবর্তন করেন। তার প্রবর্তিত এই বীজগণিতই বুলিয়ান অ্যালজেব্রা নামে পরিচিত। এই বীজগণিত মূলত লজিকের সত্য ও মিথ্যার ভিত্তিতে রচিত। বাইনারি সংখ্যা পদ্ধতি উদ্ভাবনের পর বুলিয়ান অ্যালজেব্রার সত্যকে 1 ও মিথ্যাকে 0 দিয়ে পরিবর্তন করার মাধ্যমে কম্পিউটারে গাণিতিক সমস্যার সমাধান করা হয়। বুলিয়ান পোস্টুলেটস বা বুলিয়ান স্বতঃসিদ্ধ। বুলিয়ান অ্যালজেব্রার 3টি মৌলিক ক্রিয়া রয়েছে। ক্রিয়াগুলি হল যৌক্তিক যোগের ক্রিয়া বা লজিক্যাল অর অপারেশন, যৌক্তিক গুণের ক্রিয়া বা লজিক্যাল অ্যান্ড অপারেশন, যৌক্তিক পূরকের ক্রিয়া বা লজিক্যাল নট অপারেশন। এই ক্রিয়াগুলির জন্য যে সুনির্দিষ্ট নিয়ম রয়েছে তাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক স্বতঃসিদ্ধ বা বুলিয়ান পোস্টুলেটস। স্বতঃসিদ্ধগুলো হল লজিক্যাল অর অপারেশনের জন্য অথবা যৌক্তিক যোগের ক্রিয়ার জন্য 0 or 0, 0, 0 or 1, 1, 1 or 0, 1, 1 or 1, 0। লজিক্যাল অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে 0 and 0, 0, 0 and 1, 0, 1 and 0, 0, 1 and 1, 1। লজিক্যাল নট অপারেশনের ক্ষেত্রে 0 not equal 1, বুলিয়ান থিওরাম বা বুলিয়ান উপপাদ্য। বুলিয়ান অ্যালজেব্রায় জটিল সমীকরণকে সরলীকরণ করার জন্য কিছু সূত্র বা উপপাদ্য ব্যবহার করা হয়, যেগুলো বুলিয়ান উপপাদ্য নামে পরিচিত। বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক ক্রিয়াগুলোর জন্য তৈরি উপপাদ্যগুলোকে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্য বলে। অন্যভাবে বলা যায় যে এক চলক বিশিষ্ট বুলিয়ান উপপাদ্যকে মৌলিক উপপাদ্য বলে। মৌলিক উপপাদ্যসমূহের মধ্যে লজিক্যাল অরের ক্ষেত্রে a or 0, a or 1, 1, a or a or a not, 1। লজিক্যাল অ্যান্ড এর ক্ষেত্রে a and 0, 0, a and 1, a and a not and a, 0। এবং লজিক্যাল নট এর ক্ষেত্রে a ডাবল নট, a। ট্রুথ টেবল বা সত্যক সারণী। লজিক ফাংশনে এক বা একাধিক চলক থাকে। এই চলকগুলোর বিভিন্ন মানের জন্য ফাংশনটির নির্দিষ্ট মান হয়। চলকগুলোর বিভিন্ন মানকে ইনপুট এবং ফাংশনটির মানকে আউটপুট হিসেবে যে সারণীতে প্রকাশ করা হয় তাকে সত্যক সারণী বলে। এখানে বাইনারি যোগের একটি সত্যক সারণী দেখানো হলো, যেখানে a ও b ইনপুট, r আউটপুট এবং c ক্যারি। 0 ও 0 ইনপুটের জন্য আউটপুট 0, 0 ও 1 ইনপুটের জন্য আউটপুট 1, 1 ও 0 ইনপুটের জন্য আউটপুট 1, 1 ও 1 এর জন্য আউটপুট 0 এবং ক্যারি 1। ডি মর্গানস ল। বিশিষ্ট ফরাসি গণিতবিদ ডি মর্গান বুলিয়ান বীজগণিত নিয়ে বিস্তর কাজ করেন। তিনি বুলিয়ান ফাংশন সরলীকরণ করার জন্য দুটি সূত্র আবিষ্কার করেন। তার নামানুসারেই সূত্র দুটির নাম ডি মর্গানের সূত্র রাখা হয়। সূত্র দুটির মধ্যে প্রথম সূত্রটি হল 2 বা ততোধিক চলকের যোগফলের পরিপূরক ওই চলকগুলোর পরিপূরকের গুণফলের সমান।
দ্বিতীয় সূত্রটি হল দুই বা ততোধিক চলকের গুণফলের পরিপূরক ওই চলকগুলোর পরিপূরকের যোগফলের সমান। অ্যান্ড গেট। অ্যান্ড গেট একটি মৌলিক গেট। অ্যান্ড গেটের দুই বা দুইয়ের অধিক ইনপুট থাকে আর একটি মাত্র আউটপুট পাওয়া যায়। যে গেটের আউটপুট হয় ইনপুটগুলোর যৌক্তিক গুণের সমান তাকে অ্যান্ড গেট বলে। এই গেটে শুধুমাত্র সকল ইনপুট 1 হলে আউটপুট 1 হয় এবং যে কোনো একটি ইনপুট 0 হলে আউটপুট 0 হয়। চিত্রে একটি অ্যান্ড গেটের প্রতীক এবং সত্যক সারণী দেখানো হলো। অর গেট। অর গেটের দুই বা দুইয়ের অধিক ইনপুট থাকে আর একটি মাত্র আউটপুট পাওয়া যায়। যে গেটের আউটপুট হয় ইনপুট গেটের যৌক্তিক যোগের সমান তাকে অর গেট বলে। এই গেটে শুধুমাত্র সকল ইনপুট 0 হলে আউটপুট 0 হয় এবং যে কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট 1 হয়। এখানে অর গেটের প্রতীক ও সত্যক সারণী দেখানো হয়েছে। নট গেট। নট গেটের একটি মাত্র ইনপুট থাকে আর একটি মাত্র আউটপুট থাকে। নট গেটে আউটপুট হয় ইনপুটের বিপরীত, অর্থাৎ ইনপুট যদি 0 হয় আউটপুট হয় 1, ইনপুট যদি 1 হয় আউটপুট হয় 0। চিত্রে এটি নট গেটের প্রতীক এবং এটি নট গেটের সত্যক সারণী। ন্যান্ড গেট। ন্যান্ড গেট একটি যৌগিক গেট। মৌলিক অ্যান্ড গেটের আউটপুটকে নট গেটের ইনপুট হিসেবে ব্যবহার করলে ন্যান্ড গেট তৈরি হয়। অর্থাৎ অ্যান্ড গেটের আউটপুটকে নট গেট দিয়ে প্রবাহিত করলে যে গেট তৈরি হয় তাই ন্যান্ড গেট। এই গেটে সকল ইনপুট 1 হলে আউটপুট 0 হয় এবং অন্য যে কোনো অবস্থায় আউটপুট 1 হয়। চিত্রে ন্যান্ড গেটের প্রতীক এবং সত্যক সারণী দেখা যাচ্ছে। নর গেট। নর গেট একটি যৌগিক গেট। মৌলিক অর গেটের আউটপুটকে নট গেটের ইনপুট হিসেবে ব্যবহার করলে নর গেট পাওয়া যায়। অর্থাৎ অর গেটের আউটপুটকে নট গেট দিয়ে প্রবাহিত করলে যে গেট তৈরি হয় তাই নর গেট। এই গেটে সব ইনপুট 0 হলে আউটপুট 1 হয় এবং অন্য যে কোনো অবস্থায় আউটপুট 0 হয়। এক্স-অর বা এক্সক্লুসিভ অর গেট। এক্স-অর এর কাজ প্রায় অর গেটের মতোই। বেজোড় সংখ্যক ইনপুট 1 থাকলে আউটপুট 1 এবং অন্য সকল ক্ষেত্রে আউটপুট 0 হয়। এক্স-নর বা এক্সক্লুসিভ নর গেট। এক্স-অর গেটের আউটপুটে অতিরিক্ত একটি নট গেট সংযুক্ত করে এক্স-নর গেট তৈরি করা হয়। বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 0 এবং অন্য সকল ক্ষেত্রে আউটপুট 1 হয়। এখানে এটি একটি সার্কিট যেখানে এক্স ও ওয়াই দুটি ইনপুট রয়েছে। এক্স ও ওয়াই ইনপুট দুটি অর গেটের মধ্য দিয়ে যে এক্স প্লাস ওয়াই হয়, যেটি আবার নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় এক্স প্লাস ওয়াই নট হয়। এরপরে এক্স প্লাস ওয়াই নট এবং এক্স ইনপুট হয়ে অ্যান্ড গেটের মধ্য দিয়ে প্রবাহিত হলে এক্স প্লাস ওয়াই নট ইন্টু এক্স হয়। অর্থাৎ সার্কিটটির আউটপুট সমীকরণ হয় এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই নট। এনকোডার। এনকোডার হলো একটি বর্তনী যা তথ্যকে একটি ফরম্যাট বা কোড হতে অন্য ফরম্যাট বা কোডে রূপান্তর করে। চিত্রে এটি একটি এনকোডারের ব্লক চিত্র, যেখানে 2n সংখ্যক ইনপুটের জন্য n সংখ্যক আউটপুট পাওয়া যায়। n এর মান যদি 3 হয় তাহলে 2
3 বা 8টি ইনপুটের জন্য 3টি আউটপুট পাওয়া যায়। চিত্রে এনকোডারের বর্তনী এবং সত্যক সারণী দেখানো হয়েছে। এনকোডার বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতি, টেলিফোন সেট, কিবোর্ড, মাউস ইত্যাদিতে ব্যবহার করা হয়। ডিকোডার ডিকোডার হচ্ছে এমন একটি ডিজিটাল সার্কিট যা বাইনারি ইনপুট গ্রহণ করে এবং ইনপুটের উপর ভিত্তি করে ফলাফল প্রদান করে। এটি একটি ডিকোডারের ব্লক চিত্র, যেখানে n সংখ্যক ইনপুটের জন্য 2n সংখ্যক আউটপুট পাওয়া যায়। n এর মান যদি 3 হয়, তাহলে 3টি ইনপুটের জন্য 2^3 বা 8টি আউটপুট পাওয়া যায়। চিত্রে ডিকোডারের বর্তনী ও সত্যক সারণী দেখানো হয়েছে। ডিকোডার ইলেকট্রনিক্স বর্তনীতে যেমন মনিটরে প্রদর্শনের জন্য ভিডিও কার্ডে ব্যবহার করা হয়, এছাড়া বিভিন্ন ধরনের ডিসপ্লেতে ডিকোডার বর্তনী ব্যবহার করা হয়ে থাকে। এনকোডার ও ডিকোডারের তুলনা। এনকোডারে 2n সংখ্যক ইনপুটের জন্য n সংখ্যক আউটপুট পাওয়া যায়। ডিকোডারে n সংখ্যক ইনপুটের জন্য 2n সংখ্যক আউটপুট পাওয়া যায়। হাফ অ্যাডার বা অর্ধযোগ বর্তনী, যে সমবায় বর্তনীতে বাইনারি দুটি বিটকে যোগ করলে যোগফল এবং ক্যারি বিট পাওয়া যায়, তাকে অর্ধযোগ বর্তনী বলে। দুটি ইনপুট x ও y এর জন্য সাম এর মান ইনপুট দ্বয়ের এক্সক্লুসিভ অর এর মানের সমান এবং ক্যারির মান ইনপুট দ্বয়ের অ্যান্ড এর মানের সমান। ফুল অ্যাডার বা পূর্ণযোগ বর্তনী, যে সমবায় বর্তনীতে বাইনারি দুটি অঙ্ক ছাড়াও ক্যারি যোগ করে যোগফল এবং ক্যারি পাওয়া যায়, তাকে পূর্ণযোগ বর্তনী বা ফুল অ্যাডার বলে। পূর্ণযোগ বর্তনীতে ডেটা বিটের জন্য 2টি এবং ক্যারি প্রবেশের জন্য 1টি করে মোট 3টি ইনপুট থাকে এবং যোগফলের জন্য 1টি ও ক্যারি বের হওয়ার জন্য 1টি করে মোট 2টি আউটপুট থাকে। চিত্রে 3টি ইনপুটের জন্য 2টি আউটপুট ফাংশন এবং পূর্ণযোগ বর্তনীর সত্যক সারণী ও পূর্ণযোগ বর্তনীর বর্তনী দেখানো হয়েছে। নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি। বিশেষ কিছু চিহ্ন বা অঙ্ক বিন্যস্ত করে যে পদ্ধতিতে গণনা করা হয় তাকে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি বলে। কিন্তু আমরা কি জানি এ সকল সংখ্যা কোথা থেকে এসেছে আর কেই বা তা এনেছে? যদি সত্যি এটি সভ্যতার পরিক্রমায় এসে থাকে, তবে কি তার ইতিহাস? চলুন তাহলে দেখে আসি। সংখ্যার ধারণা শুরু হয়েছিল সেই পাথুরে সভ্যতা থেকেই। তখন সংখ্যা সম্পর্কে মানুষের ছিল না কোনো ধারণা। তারা বুঝতো না দূরত্ব ও পশু পাখির সঠিক সংখ্যা। যখন তারা তাদের আশেপাশে কোনো পশু পাখি দেখতে পেত, তখন তারা অস্ত্র ছুড়ে সেগুলো শিকার করত, যদিও তারা জানতো না যে সেগুলো কতটি বা কতটুকু দূরত্বে। তারা যখন তাদের দলপ্রধানদের সাথে শিকার করত, তখন তাদের দলপ্রধানরা দলের অন্য সদস্যদের বিভিন্ন ইশারা করে শিকারের সংখ্যা সম্পর্কে ধারণা দিত, যা
অন্যান্য সদস্যদের শিকারের সঠিক ধারণা দিতে পারত না। এর দরুন তারা সঠিক গণনার প্রয়োজনীয়তা অনুভব করে। এরপর তারা আঙুলের সাহায্যে গণনার কাজ শুরু করে। কিন্তু যেহেতু হাতের আঙুল শুধুমাত্র 10টি, তাই তারা এর বেশি সংখ্যা হিসেব করতে পারত না। ফলে এতেও তারা বড় মানের সংখ্যা গণনায় ব্যর্থ হয়। এরপর তারা পাথরে ট্যালিমার্সের সাহায্যে সংখ্যা গণনা শুরু করে। কিন্তু এই পদ্ধতিটিও বড় সংখ্যা গণনার জন্য যথেষ্ট ছিল না। তাই তারা পাথরের ছোট ছোট খণ্ড ব্যবহার করে গণনার কাজ শুরু করে। কিন্তু এতেও তারা প্রকৃত সংখ্যা নির্ণয় করতে পারত না। তারা শুধুমাত্র পাথরের স্তূপের উচ্চতা দেখে বুঝত কোনটির পরিমাণ বেশি। এর কয়েক শতাব্দী পর মানুষ সভ্যতা গড়ে তুলতে শুরু করে। এ সময় শুধু শিকার করা পশু নয়, গৃহপালিত পশুরও প্রচলন শুরু হয়। গড়ে ওঠে বিনিময় প্রথা। শুরুতে তারা পণ্যের বিনিময়ে পণ্য আদান প্রদান করলেও একসময় সঠিক গণনার প্রয়োজনীয়তা অনুভব করে। এরপর তারা এই 30টি সংখ্যার আবির্ভাব ঘটায়। সংখ্যাগুলি হল টেম, সেম, পেম, প্লপ, ব্যাম, র্যাম, স্লক, ক্লক, ফ্যাম, অ্যাম্বা, সাম্বা, জল, পল, মল। এভাবেই তারা একটির পর একটি নামকরণ ও চিহ্নকরণ করে। তারা 29তম সংখ্যাটিকে মায়া ও 30তম সংখ্যাটিকে জাকা নাম দেয়। যদিও তারা এরকম একটি সংখ্যা পদ্ধতির আবির্ভাব ঘটায়, তবুও তা পরবর্তীতে ব্যবহারযোগ্য করাটা দুর্বোধ্য হয়ে যায়, কারণ এরূপ চিহ্নসমূহ মনে রাখা কঠিন হয়ে যায়। এরপর মিশরীয়রা আসলো। তারা অত্যন্ত বুদ্ধিমান ছিল। তারা পিরামিড আবিষ্কার করেছিল। তারা জ্যোতির্বিজ্ঞানেও ভীষণ আগ্রহী ছিল। আর এ সকল বিষয়ের জন্য তারা আনলো বড় সংখ্যা পদ্ধতি। চলুন তাহলে তাদের সংখ্যা পদ্ধতিটি দেখে আসি। একটি রড 1 বোঝানোর জন্য, দুটি রড 2 বোঝানোর জন্য, 3টি রড 3 বোঝানোর জন্য, এভাবেই 9 পর্যন্ত সংখ্যা চলতে থাকে। কিন্তু যখন 10টি সংখ্যার জন্য 10টি রড অনেক বেশি হয়ে যায়, তখন তারা হর্ষ দ্বারা 10 প্রকাশ করে। এই হর্ষ ইংরেজি উল্টা ইয়ের মতো দেখায়। এভাবেই তারা 90 পর্যন্ত 9টি হর্ষ ব্যবহার করে। কিন্তু 10টি হর্ষ দ্বারা 100 প্রকাশ করতে যেয়ে তারা অনুভব করে যে 100কে হর্ষ দ্বারা প্রকাশ করলে সেটি অনেক বড় আকারের হয়ে যায়। ফলে 100 এর জন্য তারা কয়েলের মতো পেঁচানো চিহ্ন ব্যবহার করে। মিশরীয়রা 10-এর প্রত্যেকটি পাওয়ারের জন্য আলাদা আলাদা চিহ্ন প্রবর্তন করে। তারা 1000 সংখ্যা প্রকাশের জন্য লোটাস ব্যবহার করে, 10,000-এর জন্য আঙুল চিহ্ন ব্যবহার করে, 1 লাখের জন্য ব্যাঙ চিহ্ন ব্যবহার করে, আর 10 লাখের জন্য ব্যবহার করে যজ্ঞে বসা মানুষের চিহ্ন। পূর্বের তুলনায় মিশরীয়দের এই সংখ্যা পদ্ধতি বেশ সহজ ছিল, কিন্তু তারাও এই সংখ্যা পদ্ধতি নিয়ে সমস্যায় পড়ে। তারা 9999 সংখ্যাটি 9000-কে প্রকাশ করতে 9টি লোটাস নেয়, 900 প্রকাশ করতে 9টি কয়েল নেয়, 90 প্রকাশ করতে 9টি হর্ষ নেয় এবং 9 প্রকাশ করতে 9টি রড নেয়। ফলে দেখা যায় এটি অনেক বড় আকারের সংখ্যা হয়ে যায়, যা অনেক জায়গা ও সময় নেয়। তাহলে আমরা দেখতে পেলাম এই সংখ্যা পদ্ধতির শুরুটা হয় সেই পাথুরে সভ্যতা থেকে, এরপর আসে প্রাচীন সভ্যতা এবং এরপর মিশরীয় সভ্যতা, আর সেখান থেকে সভ্যতার পরিক্রমায় আসে আজকের এই আধুনিক সংখ্যা পদ্ধতি, যা 10টি চিহ্ন বহন করে।
ধারণা করা হয় হাতের 10টি আঙুলের ধারণা থেকেই এই 10টি সংখ্যা পূর্ণতা পায়। আধুনিক এই সংখ্যা পদ্ধতিটি বেশ কিছু বিবর্তনের মাধ্যমে বর্তমানের অবস্থায় এসেছে। আজকের এই আধুনিক সংখ্যা পদ্ধতি এসেছে মেডিভাল সংখ্যা পদ্ধতি থেকে। মেডিভাল এসেছে অ্যারাবিক সংখ্যা পদ্ধতি থেকে। অ্যারাবিক এসেছে হিন্দু সংখ্যা পদ্ধতি থেকে। আর এই হিন্দু সংখ্যা পদ্ধতি এসেছে ব্রাহ্মী সংখ্যা পদ্ধতি থেকে। সভ্যতার আদি থেকে আজ পর্যন্ত যে সকল সংখ্যা পদ্ধতি আমরা দেখলাম তাকে দুটি ভাগে ভাগ করা যায়। নন পজিশনাল নাম্বার সিস্টেম বা অস্থানিক সংখ্যা পদ্ধতি, পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক সংখ্যা পদ্ধতি। এর মাঝে নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে প্রতিটি চিহ্ন বা অঙ্কের কোনো স্থানিক মান থাকে না, যেমন পাথুরে সভ্যতার ট্যালি ও মিশরীয়দের হায়ারোগ্লিফিক্স। অপরদিকে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে প্রতিটি চিহ্ন বা অঙ্কের স্থানিক মান থাকে। এ ধরনের সংখ্যা পদ্ধতি 4 প্রকারের হয়ে থাকে: ডেসিমাল নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম এবং হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে বেস বা ভিত্তি বলতে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীক সমূহের সংখ্যাকে বোঝায়। যেমন বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 ও 1 মোট অঙ্ক বা প্রতীক 2টি, তাই বাইনারি সংখ্যার বেস 2। বাইনারি সংখ্যাকে এভাবে লেখা হয়। আবার অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয়, তাই অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 8। অক্টাল সংখ্যা পদ্ধতিকে এভাবে লেখা হয়। ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয়, তাই ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 10। ডেসিমেল সংখ্যা পদ্ধতিকে এভাবে লেখা হয়। এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এবং A থেকে F পর্যন্ত মোট 16টি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয়, তাই ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস 16। ডেসিমেল সংখ্যা পদ্ধতিকে এভাবে লেখা হয়। এই চিত্রটিতে 25 একটি ডেসিমেল নাম্বার যার বেস 10। 110001 একটি বাইনারি নাম্বার যার বেস 2। 31 একটি অক্টাল নাম্বার যার বেস 8। 19 একটি হেক্সাডেসিমেল নাম্বার যার বেস 16। বেস ভিত্তিক এই সংখ্যা পদ্ধতি সমূহের রূপান্তর কম্পিউটার এবং অন্যান্য ডিজিটাল ইলেকট্রনিক সামগ্রীর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমরা ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল এবং ডেসিমাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি। আবার বাইনারি থেকে ডেসিমাল, বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সাডেসিমেল রূপান্তর করতে পারি। আবার অক্টাল থেকে ডেসিমাল, অক্টাল থেকে বাইনারি এবং অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি। একইভাবে হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করতে পারি। বাইনারি সংখ্যা হতে দশমিক সংখ্যায় রূপান্তর। বাইনারি সংখ্যা হতে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হলে বাইনারি সংখ্যাটির প্রত্যেকটি বিটকে 2 টু দি পাওয়ার n দ্বারা গুণ করতে হয়, যেখানে n হলো সংখ্যাটির বিটগুলোর অবস্থান, যা 0 থেকে শুরু হয়ে 1, 2, 3 ইত্যাদি বাড়তে থাকবে এবং
ডান দিক হতে শুরু হবে। উদাহরণটিতে 0, 1, 0, 1, 1, 0, 1 একটি বাইনারি সংখ্যা, যার 1 এর জন্য 2 টু দি পাওয়ার n এর মান 2 টু দি পাওয়ার 0, 0 এর জন্য 2 টু দি পাওয়ার n এর মান 2 টু দি পাওয়ার 1। এভাবেই 0 এর জন্য 2 টু দি পাওয়ার 6 এর মান, উদাহরণটিতে 0, 1, 0, 1, 1, 0, 1 একটি বাইনারি সংখ্যা, যার 1 এর জন্য 2 টু দি পাওয়ার n এর মান 2 টু দি পাওয়ার 0, 0 এর জন্য 2 টু দি পাওয়ার n এর মান 2 টু দি পাওয়ার 1। এভাবেই 0 এর জন্য 2 টু দি পাওয়ার n এর মান 2 টু দি পাওয়ার 6, কারণ 0, 1, 2, 3, 4, 5, 6 যেখানে n এর মান 6। এবার প্রাপ্ত গুণফলগুলোকে যোগ করে সংখ্যাটির দশমিক 45 পাওয়া যায়। এবার প্রাপ্ত গুণফলগুলোকে যোগ করে সংখ্যাটির দশমিক মান 45 পাওয়া যায়। বাইনারি ভগ্নাংশ মান থেকে ডেসিমাল ভগ্নাংশ মানে রূপান্তর। উদাহরণটিতে 10.1011 একটি বাইনারি ভগ্নাংশ মান। এখানে দশমিকের বাম দিকের সংখ্যাটি গোলাপি রঙের এবং ডান দিকের সংখ্যাটি সবুজ রঙের। এর মাঝে বাম দিকের সংখ্যাগুলোর জন্য 2 টু দি পাওয়ার n এর মান 2 টু দি পাওয়ার 0 থেকে শুরু হয় এবং ডান দিকের সংখ্যাগুলোর জন্য 2 টু দি পাওয়ার n এর মান 2 টু দি পাওয়ার -1 থেকে শুরু হয়। এবার প্রাপ্ত গুণফলগুলোকে যোগ করলে সংখ্যাটির জন্য দশমিক ভগ্নাংশ মান 2.6875 পাওয়া যায়। অক্টাল সংখ্যা হতে দশমিক সংখ্যায় রূপান্তর। অক্টাল সংখ্যা হতে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হলে অক্টাল সংখ্যাটির প্রত্যেকটি ডিজিটকে 8 টু দি পাওয়ার n দ্বারা গুণ করতে হয়, যেখানে n হলো সংখ্যাটির ডিজিটগুলোর অবস্থান, যা 0 থেকে শুরু হয়ে 1, 2, 3 ইত্যাদি ভাবে বাড়তে থাকবে এবং ডান দিক হতে শুরু হবে। উদাহরণটিতে 724 একটি অক্টাল সংখ্যা, যার 4 এর জন্য 2 টু দি পাওয়ার n এর মান 8 টু দি পাওয়ার 0, 2 এর জন্য 2 টু দি পাওয়ার n এর মান 8 টু দি পাওয়ার 1। এভাবেই 7 এর জন্য 2 টু দি পাওয়ার n এর মান 8 টু দি পাওয়ার 2, যেখানে n ইকুয়াল টু 0, 1, 2। এবার প্রাপ্ত গুণফলগুলোকে যোগ করলে দশমিক মান 468 পাওয়া যায়। হেক্সাডেসিমেল সংখ্যা হতে দশমিক সংখ্যায় রূপান্তর। হেক্সাডেসিমেল সংখ্যা হতে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হলে হেক্সাডেসিমেল সংখ্যাটির প্রত্যেকটি ডিজিটকে 16 টু দি পাওয়ার n দ্বারা গুণ করতে হয়, যেখানে n হলো সংখ্যাটির ডিজিটগুলোর অবস্থান। উদাহরণটিতে ABC একটি হেক্সাডেসিমেল সংখ্যা, যার a এর মান দশমিক মান 10, b এর দশমিক মান 11, c এর দশমিক মান 12। এবার হেক্সাডেসিমেলের সমদশমিক মানের সাথে 16 টু দি পাওয়ার n গুণ করতে হবে।
যেখানে n এর মান 0, 1, 2 পর্যন্ত। এবার প্রাপ্ত গুণফলগুলোকে যোগ করে দশমিক মান 2748 পাওয়া যায়। দশমিক সংখ্যা হতে বাইনারি সংখ্যায় রূপান্তর। দশমিক সংখ্যা হতে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হলে দশমিক সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ সংরক্ষণ করা হয় এবং প্রাপ্ত ভাগফলকে পুনরায় 2 দ্বারা ভাগ করতে হয়। এভাবে ততক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত না ভাগফল 0 হয়। এবার ভাগশেষগুলো বিপরীত দিক হতে পাশাপাশি লিখে দশমিক সংখ্যাটির সমকক্ষ বাইনারি সংখ্যা পাওয়া যায়। যেখানে সর্ববামেরটি মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং সর্বডানেরটি লিস্ট সিগনিফিকেন্ট বিট। ভগ্নাংশের ক্ষেত্রে দশমিক হতে বাইনারিতে রূপান্তর। দশমিক ভগ্নাংশকে 2 দ্বারা গুণ করতে হয় এবং গুণফলের পূর্ণ অংশটি সংরক্ষিত রেখে ভগ্নাংশ অংশকে পুনরায় 2 দ্বারা গুণ করতে হয়। এভাবে ততক্ষণ পর্যন্ত গুণ করতে হয় যতক্ষণ পর্যন্ত না গুণফল 0 হয়। বারবার গুণ করার পর যদি না আসে তবে 5 বার গুণ করলেই যথেষ্ট। এরপর পূর্ণ অঙ্ক হিসেবে প্রাপ্ত অঙ্কগুলো প্রাপ্তির ক্রমানুসারে পাশাপাশি লিখে দশমিক সংখ্যার সমকক্ষ বাইনারি সংখ্যা পাওয়া যায়। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এটি মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং এটি লিস্ট সিগনিফিকেন্ট বিট। ভগ্নাংশের ক্ষেত্রে এটি মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং এটি লিস্ট সিগনিফিকেন্ট বিট। অক্টাল সংখ্যা হতে বাইনারি সংখ্যায় রূপান্তর। কোনো অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হলে সংখ্যাটির প্রতিটি ডিজিটের জন্য 3 বিট বাইনারি মান লিখতে হয়। যদি কোনো ডিজিটের মান 3 বিটের কম হয় তবে বাম দিকে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসিয়ে 3 বিট পূর্ণ করতে হয়। এরপর মানগুলো পাশাপাশি বসিয়ে অক্টাল সংখ্যাটির সমকক্ষ বাইনারি সংখ্যা পাওয়া যায়। হেক্সাডেসিমেল সংখ্যা হতে বাইনারি সংখ্যায় রূপান্তর। কোনো হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হলে সংখ্যাটির প্রতিটি ডিজিটের জন্য 4 বিট বাইনারি মান লিখতে হয়। যদি কোনো ডিজিটের মান 4 বিটের কম হয় তবে বাম দিকে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসিয়ে বিট পূর্ণ করতে হয়। এরপর মানগুলো পাশাপাশি বসিয়ে হেক্সাডেসিমেল সংখ্যাটির সমকক্ষ বাইনারি সংখ্যা পাওয়া যায়। দশমিক সংখ্যা হতে অক্টাল সংখ্যায় রূপান্তর। দশমিক সংখ্যা হতে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হলে দশমিক সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করে ভাগশেষ সংরক্ষণ করা হয়। প্রাপ্ত ভাগফলকে পুনরায় 8 দ্বারা ভাগ করতে হয়। এভাবে ততক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত না ভাগফল 0 হয়। এবার ভাগশেষগুলো বিপরীত দিক হতে পাশাপাশি লিখে দশমিক সংখ্যাটির সমকক্ষ অক্টাল সংখ্যা পাওয়া যায়। এখানে এটি মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং এটি লিস্ট সিগনিফিকেন্ট বিট। বাইনারি সংখ্যা হতে অক্টাল সংখ্যায় রূপান্তর।
কোনো বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হলে সংখ্যাটিকে প্রথমে ডান দিক হতে শুরু করে 3 বিট করে ভাগ করে নিতে হয়। সর্ববামের ভাগে যদি বিট সংখ্যা কম হয় তবে অতিরিক্ত শূন্য বসিয়ে 3 বিট পূর্ণ করতে হয়। এরপর প্রতি 3 বিটের অক্টাল মান পাশাপাশি বসিয়ে উক্ত বাইনারি সংখ্যার অক্টাল সংখ্যা পাওয়া যায়। হেক্সাডেসিমেল সংখ্যা হতে অক্টাল সংখ্যায় রূপান্তর। হেক্সাডেসিমেল সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করার জন্য সরাসরি কোনো নিয়ম নেই। উদাহরণটিতে হেক্সাডেসিমেল সংখ্যার বাইনারির মান বের করা হয়েছে। যেখানে প্রত্যেকটি হেক্সাডেসিমেল সংখ্যার জন্য 4 বিট বাইনারি নাম্বার নেওয়া হয়েছে। এই বাইনারি নাম্বার থেকে 3 বিট করে অক্টাল সংখ্যা বের করা হয়েছে। অর্থাৎ এখানে প্রথমে হেক্সাডেসিমেল থেকে বাইনারি, এরপর বাইনারি থেকে অক্টালে রূপান্তর করা হয়েছে। বাইনারি সংখ্যা হতে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর। কোনো বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হলে সংখ্যাটিকে প্রথমে ডান দিক হতে শুরু করে 4 বিট করে ভাগ করে নিতে হয়। প্রয়োজনে সর্ববামের ভাগে অতিরিক্ত শূন্য বসিয়ে নিতে হয়। এরপর প্রতি 4 বিটের হেক্সাডেসিমেল মান পাশাপাশি বসিয়ে উক্ত বাইনারি সংখ্যার হেক্সাডেসিমেল সংখ্যা পাওয়া যায়। অক্টাল সংখ্যা হতে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর। অক্টাল সংখ্যা হতে হেক্সাডেসিমেলে রূপান্তর করার সরাসরি কোনো পদ্ধতি নেই। উদাহরণটিতে অক্টাল সংখ্যার বাইনারি মান বের করা হয়েছে। যেখানে প্রত্যেকটি অক্টাল মানের জন্য 3 বিট বাইনারি নাম্বার নেওয়া হয়েছে। এরপর এই বাইনারি নাম্বার থেকে 4 বিট করে হেক্সাডেসিমেল সংখ্যা বের করা হয়েছে। অর্থাৎ এখানে অক্টাল থেকে বাইনারি, এরপর বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করা হয়েছে। ভগ্নাংশের ক্ষেত্রে অক্টাল সংখ্যা হতে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর। উদাহরণটিতে 123.456 একটি অক্টাল সংখ্যা, যেটিকে প্রথমে সমমানের বাইনারি বিটে নেওয়া হয়েছে। এরপর বাইনারি বিটগুলোকে 4 বিট আকারে নিয়ে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করা হয়েছে। রূপান্তরের ক্ষেত্রে দশমিকের বাম দিকের জন্য সর্ববামে এক্সট্রা বিট যোগ করা হয়েছে এবং দশমিকের ডান দিকের জন্য সর্বডানে এক্সট্রা বিট যোগ করা হয়েছে। আর এভাবেই অক্টাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করা হয়েছে। বাইনারি যোগের ক্ষেত্রে 0 ও 0 এর জন্য 0, 0 ও 1 এর জন্য 1, 1 ও 0 এর জন্য 1, দুটি 1 এর জন্য 0
এবং হাতে 1 থাকে। 3টি 1 এর জন্য 1 এবং হাতে 1 থাকে। 4টি 1 এর জন্য 0 এবং হাতে 2টি 1 থাকে। 5টি 1 এর জন্য 1 এবং হাতে 2টি 1 থাকে। অর্থাৎ জোড় সংখ্যক 1 এর জন্য 0 এবং বিজোড় সংখ্যক 1 এর জন্য 1 হয়। উদাহরণটিতে 0.21 এর সমবাইনারি মান এবং 0.25 এর সমবাইনারি মান নেওয়া হয়েছে। এই দুটি বাইনারি মানের যোগের ক্ষেত্রে 1 ও 1 এর জন্য 0 এবং হাতে থাকে 1। পরবর্তীতে 0 ও 0 এর জন্য হাতের 1 নিচের 0টিতে সংযোজিত হয়। ফলে 0 ও 1 এর যোগফল হয় 1। এরপর 1 ও 0 তে 1, 0 ও 1 এ 1 এবং শেষে 1 ও 1 এর জন্য 0 ও হাতের 1। এভাবে প্রাপ্ত বাইনারি যোগফলটির দশমিক সমমান হয় 46, যা 21 ও 25 এর দশমিক যোগের ফলাফল। বাইনারি বিয়োগের ক্ষেত্রে 0 - 0 এর জন্য 0, 0 - 1 এর জন্য 1 এবং ধার থাকে 1, 1 - 0 এর জন্য 1 এবং 1 - 1 এর জন্য 0। সাইন নাম্বার বা চিহ্নযুক্ত সংখ্যা। সাইন নাম্বারকে 3 ভাবে উপস্থাপন করা যায়, যেমন সাইন ম্যাগনিটিউড ফর্ম বা প্রকৃত মান গঠন, ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্ম বা 1-এর পরিপূরক গঠন এবং টুস কমপ্লিমেন্ট ফর্ম বা 2-এর পরিপূরক গঠন। সাইন ম্যাগনিটিউড ফর্ম বা প্রকৃত মান গঠন। কোনো সংখ্যার চিহ্ন বিট সহ বাইনারি মানই হচ্ছে প্রকৃত মান। অর্থাৎ কোনো সংখ্যার বাইনারি মানকে 8 বিট রেজিস্টারে ডান দিক হতে বসিয়ে ফাঁকা ঘরগুলোতে 0 বসিয়ে এবং চিহ্ন বিটে তথা অষ্টম বিটে 0 বা 1 বসালে প্রকৃত মান পাওয়া যায়। তবে সংখ্যাটি প্রকাশ করতে 8 বিট বা তার বেশি বিট লাগলে 16তম বিট নেওয়া হয় চিহ্ন বিট হিসেবে। সাধারণত ধনাত্মক সংখ্যাতে চিহ্ন বিট 0 এবং ঋণাত্মক সংখ্যাতে চিহ্ন বিট 1 নেওয়া হয়। উদাহরণটিতে 8 এর বাইনারি মান 1000, এর ধনাত্মক চিহ্নের জন্য অষ্টম বিট 1 নেওয়া হয়। 14 এর বাইনারি মান 1110 এবং ঋণাত্মক চিহ্নের জন্য অষ্টম বিট 1 নেওয়া হয়। আবার 145 এর বাইনারি মান 10010001 এবং ঋণাত্মক চিহ্নের জন্য 16তম বিট 1 নেওয়া হয়। উদাহরণটিতে 8 এর বাইনারি মান 1000 এবং ঋণাত্মক চিহ্নের জন্য অষ্টম বিটে 1।
14 এর বাইনারি মান 1110 এবং ঋণাত্মক চিহ্নের জন্য অষ্টম বিটে 1। আবার 145 এর বাইনারি মান 10010001 এবং ঋণাত্মক চিহ্নের জন্য 16তম বিটে 1। ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্ম বা একের পরিপূরক গঠন। সাইন ম্যাগনিটিউড ফর্ম বা প্রকৃত মানের চিহ্ন বিট ব্যতীত বাকি বিটগুলোকে উল্টিয়ে অর্থাৎ 0 এর পরিবর্তে 1 এবং 1 এর পরিবর্তে 0 বসিয়ে 1 এর পরিপূরক গঠন পাওয়া যায়। আগের উদাহরণটির সাথে এই উদাহরণটির তুলনা করতে গেলে দেখা যায় চিহ্ন বিট 1 অপরিবর্তিত রয়েছে এবং বাকি বিটগুলো পরিবর্তিত হয়েছে। টুস কমপ্লিমেন্ট ফর্ম বা 2 এর পরিপূরক গঠন। 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে 2 এর পরিপূরক গঠন পাওয়া যায়। এক্ষেত্রে সাইন ম্যাগনিটিউড ফর্ম ওয়ান্স কমপ্লিমেন্টে এবং ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ হয়ে টুস কমপ্লিমেন্ট হয়। উদাহরণটিতে 13 এর প্রকৃত মান এটি, যার 1 এর পরিপূরকে সাইন বিট অপরিবর্তিত থাকে এবং 0 এর পরিবর্তে 1 ও 1 এর পরিবর্তে 0 হয়। এরপর -13 এর 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে 2 এর পরিপূরক পাওয়া যায়। উদাহরণটিতে 13 এর সাথে 8 বিয়োগ করা হয়েছে। যেহেতু বাইনারিতে বিয়োগের কাজ যোগের মাধ্যমে 2 এর পরিপূরকের সাহায্যে করা যায়, সেহেতু সংখ্যা দুটির 2 এর পরিপূরক নির্ণয় করে যোগের কাজ করা হয়েছে। এর মাঝে 13 এর আগে পজিটিভ সাইন বা ধনাত্মক চিহ্ন থাকায় এর 2 এর পরিপূরক প্রকৃত মানের মতোই রয়েছে, যেখানে সাইন বিট হচ্ছে 0। আবার 8 এর আগে মাইনাস বা ঋণাত্মক চিহ্ন থাকায় এর 2 এর পরিপূরক নির্ণয় করা হয়েছে। শেষে সংখ্যা দুটির 2 এর পরিপূরকের মাঝে যোগ করে ফলাফল বের করা হয়েছে। ফলাফলে 2 এর ক্যারি বিট বাদ দেওয়া হয়েছে, কারণ সেটি নবম বিটে রয়েছে।